ডিয়ার ফ্রেন্ডস, আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সকলে ভালো আছে। নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ়তার সাথে তোমরা তোমাদের পড়াশোনা জোর কদমে চালিয়ে যাচ্ছ। আজকে আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন নতুন আবার একটা ক্লাস, দ্য এক্সপ্রেস জিকে ক্লাস নাম্বার 8 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এখানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে উপস্থাপন করতে চলেছি। কোশ্চেনগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এসে গেছে, ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষায় আসতে পারে এমনই কিছু কোশ্চেন আমরা আজকে আলোচনা করব। তো মনোযোগ দিয়ে যদি আমরা ক্লাসটা করি তাহলে আমরা সুন্দরভাবে পরবর্তী পরীক্ষাতে এই কোশ্চেনগুলো কাজে লাগাতে পারবো। দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন রয়েছে যে বুলি শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? অপশান কী কী রয়েছে? অপশান রয়েছে ফুটবল, অপশান রয়েছে হকি, অপশান রয়েছে ক্রিকেট, অপশান রয়েছে দাবা। তাহলে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে কি? হকি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে হকি। বুলি শব্দটি হকির সঙ্গে সম্পর্কযুক্ত। বলছে হকি খেলা যখন রানিং থাকে, সেই রানিং অবস্থায় খেলা যদি একবার বন্ধ হয়ে যায়, তারপরে পুনরায় ওই খেলাটাকে রানিং করবার জন্য, পুনরায় ওই খেলাটাকে চালু করবার জন্য যে শব্দের প্রয়োগ করা হয় সেই শব্দটাই হচ্ছে বুলি। একবার খেলা চলতে চলতে যদি খেলাটা থেমে যায়, তাহলে ওই থেমে যাওয়া খেলাটা পুনরায় চালু করবার জন্য যে পদ্ধতিগত শব্দ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে বুলি। সাধারণত ফাউল বা নিয়ম ভঙ্গের জন্য বা নিয়ম লঙ্ঘনের জন্য খেলা যখন থেমে যায় বা খেলা যখন বন্ধ হয়ে যায়, তারপরে এই শব্দটার মাধ্যমে খেলাটা আবার শুরু করা হয়। এইবার দেখো কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যে শব্দগুলো বিভিন্ন পরীক্ষায় আসে বা রিলেটেড, সেই শব্দগুলো সম্পর্কে আমরা দেখে নিতে পারি। ফুটবল, যেমন ফুটবলের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু শব্দ, অনেক শব্দই আছে, তার মধ্যে যে শব্দগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো এখানে আলোচনা করা হলো। যেমন রয়েছে কি? সুইপার, রয়েছে উইন্স, ফ্রি কিক, থ্রো ইন, পেনাল্টি, রয়েছে ট্রাইপেকার, তারপর রয়েছে ট্রিবলিং, হেডিং, অফসাইড। এগুলো সব ফুটবলের সঙ্গে যুক্ত শব্দ। দাবার সঙ্গে যুক্ত শব্দগুলো কী কী রয়েছে? দাবার সঙ্গে রয়েছে বিশপস, রয়েছে ক্যাসলিং, রয়েছে ক্যাপচার, চেকমেটটা ইম্পর্টেন্ট এবং কমন, এটা সবাই জানে। রয়েছে র্যাপিড প্লে, রয়েছে স্কুইজটা বিভিন্ন পরীক্ষায় আসে, রয়েছে রিজাইন, রয়েছে গ্রামবিট। এগুলো দাবার সঙ্গে সম্পর্কযুক্ত কিছু শব্দ। ক্রিকেটের প্রচুর শব্দ আমরা খেলা দেখতে গিয়ে শুনতে পাই এবং প্রচুর শব্দ আমাদের নখদর্পণে আছে। তা সত্ত্বেও বিশেষ কিছু শব্দগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো বা আসতে পারে, যেমন ড্রাইভ, স্ট্রোক, গুগলি, ঠিক আছে, সিলি মিড অফ, চায়নাম্যান, এই যে শব্দগুলো, এছাড়া বিভিন্ন শব্দ, কভার ড্রাইভ রয়েছে, আরও শব্দ যেগুলো হয়ে থাকে, ওয়াইড রয়েছে, আম্পায়ার রয়েছে, এই যে বিভিন্ন শব্দগুলো, এই শব্দগুলো সব ক্রিকেটের সঙ্গে সম্পর্কযুক্ত, যে আমাদের প্রত্যেকের নখদর্পণে আসার মতো। এই চায়নাম্যান সম্পর্কটা, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। চায়নাম্যান রয়েছে, স্ট্রোক, গুগলি বা সিলি মিড অফ। নেক্সট রয়েছে হকি। হকির সঙ্গে তো আমরা একটা শব্দ পেলাম, কী পেলাম? হকির সঙ্গে আমরা পেলাম শব্দটা যেটা হচ্ছে বুলি। এছাড়া হকির সঙ্গে আরও কিছু শব্দ রয়েছে, যেমন কারি রয়েছে, ড্রিবল রয়েছে, ক্যারেট রয়েছে জোনাল মার্কিং, স্ক্রুপ রয়েছে, গ্রিন কার্ড এবং ক্লিক। এই শব্দগুলো হকির সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, আমাদের পরবর্তী কোশ্চেনটা একবার দেখি। বলছে রমন এফেক্ট নিচের কার বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে? রমন এফেক্টের নিচের কার বৈশিষ্ট্যের সঙ্গে মিল রয়েছে? অথবা কোশ্চেনটা হতে পারে যে রমন ইফেক্ট এর কার সাথে মিল আছে? ঠিক আছে, রমন ইফেক্ট শব্দটি কার সঙ্গে মিল রয়েছে? কী কী অপশান আছে? অপশানগুলো একবার দেখে নেওয়া যাক। অপশানগুলো রয়েছে কী কী? 1 নম্বর রয়েছে তাপ, তারপরে কী রয়েছে? 2 নম্বর রয়েছে আলো, 3 নম্বর রয়েছে বিদ্যুৎ, তারপরে চুম্বক। আমাদের সঠিক উত্তর রমন ইফেক্ট হয়ে যাবে আলোর সঙ্গে রমন ইফেক্টের মিল রয়েছে। রমন ইফেক্ট কি? দেখো, রমন ইফেক্ট হলো আলোর যে ফোটন কণা, সেই ফোটন কণার অস্থিতিস্থাপক বিচ্ছুরণ। ঠিক আছে, রমন ইফেক্ট আলোর ফোটন কণার অস্থিতিস্থাপকযুক্ত বিচ্ছুরণ, যা অন্যান্য অণুর সাথে অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্যই কিন্তু তৈরি হয়ে থাকে। ফোটন কণার নিম্ন স্তর এবং উচ্চ স্তরের থাকা কণাগুলোর মধ্যে পরস্পরের সংঘর্ষ হয়। উচ্চ স্তরে থাকা যে উত্তেজিত অণু, সেই উচ্চ স্তরে থাকা উত্তেজিত অণু, যে মানে ফোটন অণু, সেই বিক্ষেপণকেই রমন ইফেক্ট বলা হয়। বিজ্ঞানী সিভি রমন কে এই রমন ইফেক্ট আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী সিভি রমন। এই রমন ইফেক্ট রমন বিক্ষেপণ নামেও পরিচিত। যখন আলোকরশ্মিগুচ্ছ কোনো প্রতিবন্ধক পদার্থের অণু দ্বারা, প্রতিবন্ধক মানে যেখান দিয়ে আলো আর পাস করতে পারে না, ঠিক আছে, প্রতিবন্ধক পদার্থের অণু দ্বারা বিক্ষিপ্ত হয় এবং আলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয়, সেটাই কিন্তু রমন ইফেক্ট। ক্লিয়ার? ঠিক আছে, এবার 1928 সালের 28শে ফেব্রুয়ারি সিভি রমন এই রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কি পয়েন্টস? 1928 সালের 28শে ফেব্রুয়ারি সিভি রমন, চন্দ্রশেখর ভেক্টর রমন এই রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। আরও কি আছে? 1930 সালে
এই চন্দ্রশেখর ভেক্টর রমন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রথম এশিয়ান রূপে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কি পয়েন্ট। 1930 সালে বিজ্ঞানী চন্দ্রশেখর ভেক্টর রমন প্রথম এশিয়ান রূপে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। চন্দ্রশেখর ভেক্টর রমন ভারতীয় পদার্থবিদ যিনি 1954 সালে ভারতরত্ন সম্মানেও ভূষিত হয়েছিলেন। তাহলে চন্দ্রশেখর ভারতীয় পদার্থবিদ যিনি 1954 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। 1957 সালে তিনি কিন্তু বিজ্ঞানের প্রযুক্তিতে বা বিজ্ঞানের ক্ষেত্রে লেনিন শান্তি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, 1928 ফেব্রুয়ারি রমন এফেক্ট আবিষ্কারের জন্য প্রতি বছর এই দিনটি, মানে কোন দিনটি, 28 ফেব্রুয়ারি রমন এফেক্ট আবিষ্কার করবার জন্য প্রতি বছর এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। কি দিন? জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। আর 1986 সালে দিনটি মনোনীত হয়েছিল। 1986 সালে দিনটি মনোনীত করা হয়েছিল। 1987 সালে দিনটি প্রথম পালন করা হয়েছিল। নেক্সট বলছে ময়ূর সিংহাসন, তৃতীয় কোশ্চেন আজকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব 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 ইম্পর্টেন্ট। ময়ূর সিংহাসন কে বানিয়েছিলেন? ময়ূর সিংহাসন কে বানিয়েছিলেন? অপশানগুলো একবার দেখে নাও। অপশানগুলো রয়েছে জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান। জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান। সঠিক উত্তর হচ্ছে শাহজাহান। ময়ূর সিংহাসনটা কে বানিয়েছিলেন? শাহজাহান। শাহজাহান অনেক কিছু বানিয়ে গেছিলেন। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। ময়ূর সিংহাসন প্রথমে কী ছিল? ময়ূর সিংহাসন প্রথমে তখত-ই-তাউস নামে পরিচিত ছিল। কি? তখত-এ-তাউস। ময়ূর সিংহাসনটা প্রথমে কী নামে পরিচিত ছিল? তখত-এ-তাউস নামে পরিচিত ছিল। এই তখত-এ-তাউস একটা ফরাসি শব্দ। তখত-এ-তাউস একটা ফরাসি শব্দ। ঠিক আছে। আর এই যে তখত-এ-তাউস, এই তখত-এ-তাউসের এই তাউস শব্দের অর্থ হলো ময়ূর। তাউস শব্দের অর্থটা কি? তাউস শব্দের অর্থ হলো ময়ূর। ভারত থেকে শাহজাহানের নির্মিত ময়ূর সিংহাসনটি নাদির শাহ 1739 সালে কেড়ে নিয়েছিলেন। কে? নাদির শাহ। আমরা জানি ভারতে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল। কত সালে আক্রমণ করেছিল? 1739 সালে। সেই 1739 সালে নাদির শাহ যখন ভারত আক্রমণ করেছিল, সেই 1739 সালে তিনি দিল্লি থেকে নাদির শাহ কী করেছিল? ময়ূর সিংহাসনটি কেড়ে নিয়ে গেছিলেন। নাদির শাহ কে ছিলেন? এবার আসি, নাদির শাহ ছিলেন একজন ইরানের শাসক। নাদির শাহ কে ছিলেন? নাদির শাহ ছিল ইরানের শাসক, যিনি 1736 থেকে 1747 সাল পর্যন্ত কি করেছেন? রাজত্ব করেছেন। ঠিক আছে। তাহলে কি হলো? ময়ূর সিংহাসনের আদি নাম কী ছিল? তখত-ই-তাউস, যেটা ফরাসি শব্দ। এই তখত-ই-তাউস এর তাউস শব্দের অর্থ হচ্ছে ময়ূর। ভারত থেকে শাহজাহানের তৈরি এই ময়ূর সিংহাসনটি নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে কী করেছিল? তিনি নিয়ে গেছিলেন। 1739 খ্রিস্টাব্দে তিনি নিয়ে গেছিলেন। নাদির শাহ ছিল ইরানের শাসক, যিনি 1736 থেকে 1747 খ্রিস্টাব্দের মধ্যে শাসন করেছিলেন। ময়ূর সিংহাসনটি কোথায় রাখা ছিল? দিল্লির লালকেল্লায় রাখা ছিল। দিল্লির লালকেল্লার দিওয়ান-ই-খাস বলে একটা ঘর ছিল, যে ঘরটা দর্শকদের জন্য উন্মুক্ত করা ছিল। সেই দিওয়ান-ই-খাস নামক দর্শকদের ঘরে ময়ূর সিংহাসনটি বসানো ছিল। নাদির শাহ কিন্তু সেখান থেকে এটা নিয়ে গেছিলেন। ময়ূর সিংহাসনটি তৈরি করতে 8 বছর সময় লেগেছিল। ক বছর সময় লেগেছিল? 8টা বছর ধরে ময়ূর সিংহাসনটা তৈরি হয়েছিল। যেটাকে 1628 সাল থেকে শুরু করা হয়েছিল এবং 1635 সাল পর্যন্ত ময়ূর সিংহাসনটি তৈরি করতে সময় লেগেছিল। তাহলে 1628 থেকে 1635 সালে এই যে একটা বিস্তর টাইম বা সময় তৈরি করতে, টোটাল 8 বছর সময় লেগেছিল ময়ূর সিংহাসনটি তৈরি করতে। আর 1635 সালের 22শে মার্চ এই ময়ূর সিংহাসনটা পরিপূর্ণভাবে তৈরি হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে সেটার উদ্বোধন করা হয়েছিল। কত সালে? 1635-এর 22শে মার্চে। নেক্সট বলছে শাহজাহান, এই শাহজাহান কিন্তু দিল্লির সিংহাসনে বসেছিলেন এবং খুব প্রজাহিতকর কাজকর্ম বা তিনি অনেক সৃজনশীল কাজকর্ম করে গেছিলেন। যেমন তাজমহল তৈরি করিয়েছিলেন, ময়ূর সিংহাসন তৈরি করিয়েছিলেন। কিন্তু তার যে সন্তান, তার টোটাল 4জন ছেলে ছিলেন। কি 4জন ছেলে? 4টে ছেলের বা সন্তানের নাম কী ছিল? ঔরঙ্গজেব, মুরাদ, সুজা ও দার। মনে রাখার জন্য আমি বলবো মুরাদ সোজা হয়ে দাঁড়া। ঠিক আছে, মুরাদ সোজা হয়ে দাঁড়া। ঔরঙ্গজেব বলছে মুরাদ সোজা হয়ে দাঁড়া। তোমার ঔরঙ্গজেব, মুরাদ, সুজা ও দার, এই 4জন সন্তান ছিল শাহজাহানের। আচ্ছা, এই শাহজাহানের মৃত্যুর পর আর এই ঔরঙ্গজেব কিন্তু তার ভাইদের হত্যাকারী ছিল। ঔরঙ্গজেব তার 3 ভাইকে মেরেছিলেন। মেরে তার বাবা শাহজাহানের মৃত্যুর পর তিনি আলমগীর উপাধি নিয়েছিলেন এবং দিল্লির ময়ূর সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। সুচেতা কৃপালিনী রাজকুমারী, অমৃতা কাউর, অ্যানি বেসান্ত ও সরোজিনী নাইডু। সঠিক উত্তরটা হয়ে যাবে অ্যানি বেসান্ত। সঠিক উত্তর কী হচ্ছে? অ্যানি বেসান্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি হয় তাহলে হচ্ছে অ্যানি বেসান্ত। নেক্সট,
বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ওই যে বললাম অ্যানি বেসান্ত, কিন্তু কথা হচ্ছে যখন বলবে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় সভাপতি কে ছিলেন, তাহলে কী হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, খুব ইম্পর্টেন্ট কি পয়েন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কি পয়েন্ট, কি না ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি নাম হবে সরোজিনী নাইডু, খুব ইম্পর্টেন্ট সরোজিনী নাইডু। আচ্ছা, এবার অ্যানি বেসান্ত সম্পর্কে আমি একটু দেখে নিই। অ্যানি বেসান্ত 1917 সালে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল। কত সালে? 1917 সালে অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 1916 সালে তিনি মহামান্য তিলক এর সাথে হোম রুল লীগ শুরু করেছিলেন। কত সালে হোম রুল লীগ শুরু করেছিলেন? 1916 সালে মহামান্য তিলকের সঙ্গে। আর 1926 সালে 1926-এ তিনি থিওসফিতে বক্তৃতা প্রদানের পর বিশ্ব শিক্ষক হিসাবে ঘোষিত হয়েছিলেন। বিশ্ব শিক্ষক হিসাবে কে ঘোষিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট একটা কি পয়েন্ট, অ্যানি বেসান্ত এর উত্তর হবে। এবং কত সালে, কেন না 1926 সালে থিওসফি সোসাইটিতে তিনি বক্তৃতা প্রদান করেছিলেন। ওই বক্তৃতা প্রদানের পরে তার প্রভাব, তার বক্তৃতার ক্রিয়াকৌশল এবং তার যে আদর্শ, জীবন আদর্শ সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে তিনি বিশ্ব শিক্ষক হিসাবে ঘোষিত হয়েছিলেন। এবার আসি সরোজিনী নাইডু সম্পর্কে। সরোজিনী নাইডু যিনি প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন, ভারতীয় মহিলা সভাপতি। আর মহাত্মা গান্ধী সরোজিনী নাইডুকে ভারতের নাইটেঙ্গেল বলেছেন। আচ্ছা, এখানে কিন্তু দুটো কি পয়েন্টস আছে। এক নম্বর কি, কাকে ভারতের নাইটেঙ্গেল বলা হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সরোজিনী নাইডুকে ভারতের নাইটেঙ্গেল বলা হয়। দ্বিতীয় কি পয়েন্ট হচ্ছে, সরোজিনী নাইডুকে ভারতের নাইটেঙ্গেল কে বলেছিলেন, বা ভারতের নাইটেঙ্গেল উপাধি সরোজিনী নাইডুকে কে দিয়েছিলেন? উত্তর হয়ে যাচ্ছে মহাত্মা গান্ধী। খুব ইম্পর্টেন্ট টু কি পয়েন্টস। তারপরে কি, সরোজিনী নাইডুর প্রথম শিক্ষক কে ছিলেন? তিনি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। অথবা প্রশ্ন আসতে পারে সরোজিনী নাইডুর রাজনৈতিক গুরু কে ছিলেন? উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট, সরোজিনী নাইডু এমন একজন ভারতীয় মহিলা যিনি ভারতের ডোমেনিয়াম রাজ্যপাল পদে প্রথম মহিলা গভর্নর। খুব ইম্পর্টেন্ট কি পয়েন্ট কিন্তু। এবং পরবর্তী কি পয়েন্ট রয়েছে, 1925 সালে কানপুর অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। সেই জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল কোন অধিবেশনে? কানপুর অধিবেশনে। কত সালে? 1925 সালে। খুব ইম্পর্টেন্ট কি পয়েন্ট। আচ্ছা, এই অপশানগুলোর মধ্যে যেগুলো পেয়েছিলাম, যে অপশানগুলো ছিল, সুচেতা কিপালিনী ছিল একটা অপশানে, তারপরে ছিল রাজকুমারী অমৃতা কাউর। আমি অ্যানি বেসান্ত সম্পর্কে তথ্যগুলো পেয়ে গেলাম অলরেডি, সরোজিনী নাইডু সম্পর্কে তথ্যগুলো পেয়ে গেলাম। বাকি থাকলো সুচেতা কিপালিনী আর রাজকুমারী অমৃতা কাউর। রাজকুমারী অমৃতা কাউর ভীষণ ইম্পর্টেন্ট, সুচেতা কিপালিনীও আমি বলছি প্রত্যেকটা কি পয়েন্ট। নেক্সট রয়েছে সুচেতা কিপালিনী। সুচেতা কিপালিনী তিনি প্রথম ভারতের মহিলা মুখ্যমন্ত্রী। তাহলে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কিপালিনী ছিলেন। নেক্সট চলে আসো, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অবসরপ্রাপ্ত ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সেই ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন। 1985 খ্রিস্টাব্দের সারা ভারতবর্ষ থেকে মাত্র 72 জন প্রতিনিধি মিলে 28 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে, সংস্কৃত কলেজ ছিল, সেই সংস্কৃত কলেজের হলে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বলে বসেছিল। তাহলে 1985 খ্রিস্টাব্দে মাত্র 72 জন প্রতিনিধির নিয়ে 28 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের হলঘরে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের কাছ থেকে কিন্তু অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম তিনি লিখিতভাবে অনুমোদন বা পারমিশন লাভ করেছিলেন জাতীয় কংগ্রেসের মতো একটা সংস্থা বা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করবার জন্য। ঠিক আছে, কি অ্যালান অ্যাক্টোভিয়ানের মুখ্য উদ্দেশ্য ছিল না ভারতীয় যে রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন মানুষের মধ্যে যে হিংসা, প্রতিহিংসা বা দ্বন্দ্ব, তাদের যে চাওয়া পাওয়াগুলো তৈরি হয় সেই সংক্রান্ত সমস্ত কিছু শোনা হবে এবং তার সমাধান করবার জন্য একটা সংস্থা বা একটা মানে প্রতিষ্ঠান গঠন করা হবে। সেই প্রস্তাবের মাধ্যমেই কিন্তু তিনি মানে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম তখনকার ভাইসরয় লর্ড ডাফরিনের কাছ থেকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার অনুমোদন লাভ করেছিলেন। ঠিক আছে, এইবার চলে আসি রাজকুমারী কাউর সম্পর্কে একটু আলোচনা করতে। রাজকুমারী কাউর খুব ইম্পর্টেন্ট, বলছে স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন রাজকুমারী কাউর। রাজকুমারী কাউর কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন রাজকুমারী কাউর। প্রথম স্বাস্থ্যমন্ত্রী রাজকুমারী কাউর।
তিনি পেশায় শক্তিশালী উকিল ছিলেন, কিন্তু রাজকুমারী কাউরের পেশা কী ছিল? শক্তিশালী উকিল ছিল, যা নারী অধিকার নিয়ে সোচ্চার হয়েছিলেন। ঠিক আছে, নারী অধিকার নিয়ে তিনি অনেক সোচ্চার হয়েছিলেন। হচ্ছে 1887 সালের 2 ফেব্রুয়ারি লখনৌয়ের রাজ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1930 সালে তিনি ঐতিহাসিক ডান্ডি অভিযানে অংশগ্রহণ করেছিলেন। 1930 সালে কিন্তু ঐতিহাসিক ডান্ডি অভিযানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং ইউনেস্কোর যে সম্মেলন হয়েছিল 1945 এবং 1946 পরপর, 1945 সালে হয়েছিল লন্ডন সম্মেলন এবং 1946 হয়েছিল প্যারিসের সম্মেলন, ইউনেস্কোর যে সম্মেলন, সেখানে তিনি ভারতীয় প্রতিনিধি দলের হয়ে অংশগ্রহণ করেছিলেন। 15 আগস্ট 1947 সালে ভারত যখন স্বাধীনতা অর্জন করেছিলেন, তিনি সেই গণপরিষদে নির্বাচিত হন এবং সার্বজনীন ভোটাধিকার ও ধর্মীয় অধিকার রক্ষার পক্ষে সমর্থন তিনি জানিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট, 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভের ক্ষেত্রে তিনি গণপরিষদ দ্বারা নির্বাচিত হয়েছিলেন এবং সার্বজনীন ভোটাধিকার, সর্বপ্রথম কে এটা, সার্বজনীন ভোটাধিকার এবং ধর্মীয় অধিকার রক্ষার পক্ষে প্রথম সমর্থন কে জানিয়েছিলেন? রাজকুমারী অমৃতা কাউর। দিল্লিতে যে এইমস তৈরি হয়েছিল তাতেও কিন্তু তিনি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এইমস হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স, তিনি দিল্লিতে প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বা ভূমিকা নিয়েছিলেন এবং 1957 থেকে 1964 সাল পর্যন্ত রাজনৈতিক পদ হিসাবে, মানে রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 1964 সালে তিনি মারাও গিয়েছিলেন। তাহলে 1957 থেকে 1964 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট, জাপানের পার্লামেন্টের নাম কি? খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় এসে গেছে, আমি নিজেও বেশ কয়েকটা পরীক্ষায় আমি কোশ্চেনটা পেয়েছি। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম, অপশানগুলো একবার দেখে নেওয়া যাক। বলছে বুন্দেসট্যাগ রয়েছে, ঠিক আছে, এটা বুন্দেসটাগ দিয়েছে, বুন্দেসট্যাগ দিতে পারে, বানানের 19-20 হয়। তারপরে কংগ্রেস রয়েছে, ডায়েট রয়েছে, সেনেট রয়েছে। জাপানের রয়েছে, সঠিক উত্তরটা হয়ে যাবে জাপানের হচ্ছে ডায়েট। জাপানের কি? ডায়েট। দেখো, জার্মানির পার্লামেন্ট বা সংসদের নাম হচ্ছে বুন্দেসট্যাগ, ঠিক আছে। আমেরিকার সংসদের নাম রয়েছে কংগ্রেস, আর কিছুক্ষণ আগে জাতীয় কংগ্রেস নিয়ে আলোচনা করলাম, সেই কংগ্রেস হচ্ছে আমেরিকার। আর ভারতবর্ষের পার্লামেন্ট সংসদ নামে পরিচিত, যার দুটো কক্ষ রয়েছে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভা এই দুটো কক্ষ হচ্ছে ভারতের সংসদের অংশ, ভারতীয় কেন্দ্রীয় আইনসভার অংশ, ঠিক আছে। উচ্চ কক্ষের নাম রাজ্যসভা আর নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা, ঠিক আছে। এবার দেখো, এখানে লোকসভা রাজ্যসভা সম্পর্কে সামান্য কিছু তথ্য উপস্থাপন করছি। কি না, লোকসভা হচ্ছে, প্রথমত হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভা কি? রাজ্যসভা হচ্ছে অনধিক, মানে 250 জন সদস্য নিয়ে গঠিত হবে। এটা সংবিধানের 80 নম্বর ধারাতে উল্লেখ করা আছে, রাজ্যসভা সংক্রান্ত সমস্ত নিয়মকানুন বা সমস্ত তথ্য, ঠিক আছে। সংবিধান থেকে আমরা যখন দেখতে পাবো, তা 80 নম্বর ধারাতে এই রাজ্যসভার কথাটা উল্লেখ করা হয়েছে যে সদস্য সংখ্যা হতে হবে 250 জন, ঠিক আছে। 250 জন সদস্য সংখ্যা হতে হবে, ঠিক আছে। তার মধ্যে কী কী থাকবে? 250 জনের মধ্যে কী কী থাকবে? 232 জন থাকবে বিভিন্ন রাজ্য থেকে নেওয়া প্রতিনিধি, 3 জন থাকবে দিল্লি বা কেন্দ্রীয় প্রতিনিধি, 1জন থাকবে পন্ডিচেরি থেকে নেওয়া, 2জন থাকবে পিওকে থেকে নেওয়া, 2জন থাকবে, ঠিক আছে। পিওকে মানে হচ্ছে কি? পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেই পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে 2জনকে নেওয়া হয়। আর 12 জন হচ্ছে নমিনেটেড, যে 12 জন নমিনেশন করা, বেছে নেওয়া হয়। এই দিয়ে টোটাল কতজন হয় না, এই দিয়ে মোট সদস্য সংখ্যা হয় 250 জন, ঠিক আছে। ইচ্ছা করলেই কিন্তু এই 12 জনের কম মনোনীত করতে পারেন, ঠিক আছে। কে? আর এই 12 জনকে কে মনোনীত করেন? রাষ্ট্রপতি 12 জনকে মনোনয়ন করেন। তিনি চাইলে যে 12 জনকেই করতে হবে এমন না, তার থেকে কমও মনোনয়ন করতে পারেন, ঠিক আছে। তারপরে চলে যাও নেক্সট, রাজ্যসভা সংক্রান্ত। এটা হচ্ছে রাজ্যসভা কিন্তু একটা স্থায়ী কক্ষ, এটা কিন্তু ভেঙে দেওয়া যায় না, মন চাইলো যখন তখন ভেঙে দিলাম, এটা কিন্তু তা হয় না। তাহলে রাজ্যসভাটা হচ্ছে একটা স্থায়ী কক্ষ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কি পয়েন্ট। রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ, এটা যখন তখন ভেঙে দেওয়া যায় না। আর এই যে রাজ্যসভার যারা নির্বাচিত সদস্য হন, তারা কিন্তু 6 বছরের জন্য নির্বাচিত হন, ঠিক আছে। আচ্ছা, আর এই যে 6 বছরে নির্বাচিত হওয়া সদস্যদের বয়সের ন্যূনতম কত হতে হবে? রেঞ্জ 30 বছর বয়স হতে হবে, ন্যূনতম 30 বছর বয়স তার হতে হবে, ঠিক আছে। আর রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান, এখানে হবে উপরাষ্ট্রপতি, ঠিক আছে। রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান হিসাবে কে থাকেন না, পদাধিকার বলে উপরাষ্ট্রপতি সেই জায়গায় থাকেন। বেশ, এরপরে রাজ্যসভায় একটা কার্যাবলী কি, সব কিছু সম্ভব হলেও রাজ্যসভাতে কিন্তু অর্থ বিল সংক্রান্ত কোনো ক্ষমতা নেই রাজ্যসভার হাতে। অর্থ বিল সংক্রান্ত কোনো বিল পাস করার ক্ষমতা রাজ্যসভার হাতে নেই। এরপরে দেখো, ভারতীয় নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। নিম্নকক্ষের নাম যেহেতু লোকসভা, তাই লোকসভা সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। লোকসভায় টোটাল লোকসভার সদস্য সংখ্যা 552 হবে, যার মধ্যে 552-র মধ্যে স্টেট রিপ্রেজেন্টস করছে 530। আচ্ছা, ইউনিয়ন টেরিটরি থেকে থাকবে 20 জন। অ্যাংলো ইন্ডিয়ান যারা প্রেসিডেন্টের দ্বারা নির্বাচিত হবেন বা মনোনীত হবে, সেখানে থাকবে 2 জন। এই দিয়ে টোটাল হচ্ছে 552 জন, কিন্তু বর্তমানে সেই সদস্য সংখ্যা আছে হচ্ছে 543, ঠিক আছে, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট কি পয়েন্ট। আর লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর,
ঠিক আছে, 25 বছর ন্যূনতম বয়স হতে হবে। মেয়াদকাল 5 বছরের জন্য থাকছে। লোকসভার নেতা বা প্রধান থাকছেন যিনি, হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, লোকসভার যিনি কাজ পরিচালনা করেন সে লোকসভার স্পিকার লোকসভার কাজ পরিচালনা করেন। ঠিক আছে, আর ইম্পর্টেন্ট একটা হচ্ছে এটা লোকসভায় অর্থ বিল, কেবলমাত্র অর্থ বিল এই সভায় উপস্থাপিত হয়, লোকসভায় অর্থ বিলটাই উপস্থাপিত হয়। খুব ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো আজকে আলোচনা করা হলো, পরপর কোশ্চেনগুলো। যদি আমাদের এই ক্লাসটা এক্সপ্রেস জিকে ক্লাস নাম্বার 8 বা 8 যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আমাদের এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর যারা নতুন এসছো আমাদের এই চ্যানেলে তাদেরকে অনুরোধ করব, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। ঠিক আছে, ভিডিওটিতে থাকার জন্য বা ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।